তাহলে আজ আমি শুরু করছি শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল। আমি এর আগের দিন পড়ানোর সময় বলেছিলাম একটি কথা, তা হলো যে শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদ এরা যমজ ভাই, হাত ধরাধরি করে চলে। ঠিক এই হাত ধরাধরি করে চলা মধ্যে দিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয় পৃথিবীতে। মূলত এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি। আমি বলছি শোনো। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা যেমন উপনিবেশ বিস্তারে সাহায্য করেছিল, তেমনি প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পজাতীয় পণ্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। নিজের দেশের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত পণ্যাদি বিক্রির জন্য বাজার এবং দেশের কলকারখানাগুলির জন্য কাঁচামাল সংগ্রহের প্রয়োজন ছিল। কারণ কারখানাভিত্তিক উৎপাদন শুরু হলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, তবেই শিল্প বিপ্লব হওয়া সম্ভব ছিল এবং তার জন্য ছিল প্রচুর কাঁচামালের প্রয়োজন। এছাড়া শিল্প বিপ্লবের ফলে দেশীয় শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন সঞ্চিত হয়। এই মূলধন বিনিয়োগের জন্য বাজারের প্রয়োজন ছিল। তাই উদ্বৃত্ত পণ্যাদি বিক্রি, কারখানার জন্য কাঁচামাল সংগ্রহ এবং পুঁজিপতিদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন দেশের শিল্পপতি ও পুঁজিপতিরা উপনিবেশ বিস্তারের জন্য নিজ নিজ দেশের সরকারের উপর চাপ দিতে থাকে। এর মধ্যে দিয়েই উপনিবেশ দখলের বা বিস্তারের প্রক্রিয়া শুরু হয়। শিল্প বিপ্লব আগে যে সমস্ত দেশগুলিতে হয়েছিল, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পর্তুগাল, স্পেন উপনিবেশ বিস্তারে অনেক এগিয়ে ছিল। তারা বেশি উপনিবেশ বিস্তার করতে পেরেছিল। তারা অনগ্রসর এবং এশিয়া আফ্রিকার অনুন্নত অঞ্চলে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপিত করেছিল। জার্মানি ও ইতালিতে শিল্প বিপ্লব শুরু হয় অনেক পরে। শিল্প বিপ্লব শুরু হওয়ার অল্পকালের মধ্যেই বিশেষ করে জার্মানির চ্যান্সেলর কাইজার দ্বিতীয় উইলিয়ামের আমলে জার্মানির শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করে। জার্মান কারখানার উদ্বৃত্ত পণ্য বিক্রির বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য জার্মানিরও উপনিবেশ বিস্তারে অগ্রসর হয়। অর্থাৎ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যে সঞ্চিত পুঁজি শিল্পপতিদের হাতে আসে, তার জন্য বিনিয়োগ করার জন্য উপনিবেশ বিস্তারের প্রয়োজন দেখা দিয়েছিল। এবং এক্ষেত্রে দুজন ঐতিহাসিকের নাম বলি। একজন জে.এ. হবসন, আরেকজন লেনিন। জে. হবসন মনে করেন যে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানের করাই ছিল উপনিবেশ বিস্তারের অন্যতম কারণ। আবার লেনিনের মতানুসারে যে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে পুঁজিপতিদের হাতে যে পুঁজির সৃষ্টি হয় এবং যে মুনাফার সৃষ্টি হয় এবং সেই পণ্যগুলি বিক্রির জন্য এবং সঞ্চিত পুঁজি বিনিয়োগ করার জন্য শিল্প উন্নত দেশগুলির পুঁজিপতিদের পুঁজি বিনিয়োগের জন্য উপনিবেশ বিস্তারের প্রয়োজন দেখা দিয়েছিল এবং তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল উপনিবেশ বিস্তার করার জন্য। ফলে জার্মান কারখানার উদ্বৃত্ত পণ্য বিক্রির বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য জার্মানিরও উপনিবেশ বিস্তারের অগ্রসর হয়। জার্মান পুঁজিপতিরাও সরকারকে উপনিবেশ দখলের জন্য চাপ দিতে থাকে। ইতিমধ্যে এশিয়া আফ্রিকার প্রায় সব জায়গায় ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পর্তুগাল বা স্পেন অধিকৃত করে নিয়েছিল।
জার্মানি, অস্ট্রিয়া বা ইতালির জন্য খুব সামান্য অংশ তখন অবশিষ্ট ছিল। উপনিবেশ বিস্তারের উদ্দেশ্যে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম তার নৌশক্তি বৃদ্ধি করেন এবং তিনি বিশ্ব রাজনীতির পরিকল্পনা করেন। এর ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয়। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশে বোয়ারদের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধের সময় তিনি বোর প্রেসিডেন্ট ক্রুগারকে সাহায্যদানের প্রস্তাব দিয়ে টেলিগ্রাফ পাঠান। মধ্যপ্রাচ্যে উপনিবেশ বিস্তারের উদ্দেশ্যে তিনি সেখানে বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে ইংল্যান্ড এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায়। ফরাসি উপনিবেশ মরক্কোতেও তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করেন। ইতালি, উত্তর আফ্রিকা, ট্রিপলি, রাশিয়া মধ্যপ্রাচ্য, সুদূর প্রাচ্যে এবং জাপান সুদূর প্রাচ্যে সাম্রাজ্য বিস্তারে তৎপর হয়। এইভাবে উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতি প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই শিল্প বিপ্লবের পরবর্তীকালে সকলেই সামরিক শক্তি বৃদ্ধির দিকে জোর দেয় এবং ইউরোপীয় দেশগুলি ইউরোপের বাইরেও উপনিবেশ বিস্তারে সক্রিয় হয়। বিশেষ করে কোন অঞ্চল? এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার এই সমস্ত অঞ্চলগুলিতে তারা উপনিবেশ বিস্তারে সক্রিয় হয়ে ওঠে। এইভাবে উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যেই একটা শক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যারই অনিবার্য পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। লেনিন তার গ্রন্থে লিখেছেন একথাই যে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল সাম্রাজ্যবাদ। এই প্রশ্নটি একটি 4 নম্বরের প্রশ্ন হতে পারে। প্রশ্নটা ভাষা দুই রকম হতে পারে। একটি হলো উপনিবেশবাদ বা শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল। আবার অন্য প্রশ্নটি এইভাবে হতে পারে যে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যে উপনিবেশবাদের জন্ম হয়েছিল তা কি প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। এই যে পর্যন্ত পড়ানো হলো বা যে বিষয় নিয়ে পড়ানো হলো, এই বিষয় নিয়ে কারুর কোনো প্রশ্ন থাকলে তোমরা এখনই সাড়া দাও। আমি কিছুক্ষণ অপেক্ষা করব তোমাদের জন্য, তারপর আমি নতুন বিষয় শুরু করব আমার পরবর্তী আলোচনা। কারণ এই আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে যে বিষয়টি পড়ানোর দরকার তা হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ। যদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণটা তোমাদের বইয়ে একটু পরে আছে, এক পাতার পরে, তার আগে কয়েকটি বিষয় আছে, কিন্তু এই বিষয়টার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি প্রথম বিশ্বযুদ্ধের কারণ শুরু করছি। 1914 থেকে 18 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্বের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে আরেকটি কথা বলে নিই যে 1870 থেকে 1914 পর্যন্ত এই সময়কালকে ইউরোপের ইতিহাসে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। যদিও এর আগে পঞ্চদশ শতকের ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে ভৌগোলিক অভিযান শুরু হয়েছিল এবং উপনিবেশ বিস্তার শুরু হয়েছিল, কিন্তু এই পর্যায়ে যেভাবে সাম্রাজ্যবাদ ছড়িয়ে পড়েছিল সেই দিক থেকে এটার মধ্যে নতুনত্ব ছিল। তাই এই সময়কালকে ইউরোপের ইতিহাসে নব্য সাম্রাজ্যবাদ যুগ বলা হয়। ঠিক এই প্রেক্ষাপটেই প্রথম বিশ্বযুদ্ধকে আলোচনা করতে হবে। ইতিপূর্বে এত ব্যাপক ও ভয়াবহ ও সর্বগ্রাসী যুদ্ধ আর কখনো সংগঠিত হয়নি। এই যুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। সর্বাত্মক যুদ্ধ কাকে বলে? যে যুদ্ধ জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্রই তার বিস্তার ঘটে। পৃথিবীর প্রায় সব সভ্য জাতি এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইউরোপের সীমা অতিক্রম করে এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গড়ে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তাকেই সাধারণত সর্বাত্মক যুদ্ধ বলা হয়। যুদ্ধ কখনো একটিমাত্র কারণে ঘটে না, বহু কারণের সংমিশ্রণে যুদ্ধ ঘটে। তবে তার একটি প্রত্যক্ষ কারণ থাকে।
এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রত্যক্ষ কারণ আমি প্রথমে আলোচনা করব, এই প্রশ্নটি একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। এবার আলোচনা শুরু করছি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। অস্ট্রেলিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সুফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণে এলে 1914 খ্রিস্টাব্দের 28 জুন তারা স্লাভ সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য ন্যাভারিলো প্রিন্সেপ রাজপথের উপর প্রকাশ্য দিবালোকে তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। আততায়ী অস্ট্রেলিয়ার প্রজা হলেও জাতিতে স্লাভ ও সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল। এই কারণে অস্ট্রিয়া স্লাভ জাতিকে আততায়ীর জাতি এবং অস্ট্রিয়া সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে কতকগুলি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠায়। চরমপত্রে উল্লেখিত অনেক দাবি সার্বিয়া মেনে নেয়নি, কিন্তু যে দাবিগুলি মানলে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে সেগুলি মানতে অস্বীকার করে। এর ফলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে 28 জুলাই 1914 এবং এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তারা মিত্রপক্ষ নামে পরিচিত। অপর পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, তারা অক্ষশক্তি নামে পরিচিত ছিল। এটাই হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এবার প্রথম বিশ্বযুদ্ধের অন্যান্য কারণ প্রসঙ্গে আলোচনা করছি। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম যে কারণটি বলা যায় তা হলো অতৃপ্ত জাতীয়তাবাদ। এই অতৃপ্ত জাতীয়তাবাদ বা আহত জাতীয়তাবাদ 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলন এবং তার পরবর্তী 100 বছরে ইউরোপে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে। অন্যদিকে আমি কতগুলো ঘটনা বলছি, তোমরা মনে করার চেষ্টা করো, এর আগে তোমরা পড়েছো সেগুলো। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ, জার্মানির হাতে ফ্রান্সের শোচনীয় পরাজয় এবং ডেনমার্কের সঙ্গে স্লেজুইগ হলস্টিন নিয়ে জার্মানির যুদ্ধ এবং আয়ারল্যান্ডবাসী ইংল্যান্ডের রাজনৈতিক বন্ধন থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধ শুরু করেছিল। 1878 খ্রিস্টাব্দে বার্লিন সন্ধির মাধ্যমে বলকান জাতীয়তাবাদের সমস্যার সমাধান হয়নি। অস্ট্রিয়ার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত চেক জাতি, পোল জাতি প্রভৃতি জাতিগোষ্ঠীয় আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়। এক কথায় অতৃপ্ত জাতীয়তাবাদ আশা আকাঙ্ক্ষা ইউরোপে এক যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে, যা ভিয়েনা সম্মেলনের পর থেকে শুরু হয়েছিল এবং বিগত ইউরোপের ইতিহাসে বেশ কিছু ঘটনা পরম্পরায় এই জাতীয়তাবাদ নতুন করে দেখা দিয়েছিল এবং প্রত্যেক জাতি আত্মনিয়ন্ত্রণের জন্য তারা উদ্গ্রীব ছিল। এ থেকেই অতৃপ্ত জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। এর পাশাপাশি উগ্র জাতীয়তাবাদ ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর সূচনায় ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র, স্বার্থপর ও সংকীর্ণ জাতীয়তাবাদের আবির্ভাব হয়। উগ্র জাতীয়তাবাদ কি? সব জাতি নিজের দেশ ও জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে এবং অন্যান্য জাতি ও দেশকে পদানত করে নিজ নিজ দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হয়। এই যে মনোভাব, একেই বলা হয় উগ্র জাতীয়তাবাদ। এইভাবে ইউরোপে বিভিন্ন জাতির মধ্যে এক ধরনের বিদ্বেষ বা জাতি বৈরিতার সৃষ্টি হয়। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান এবং পৃথিবীর অন্যান্য দেশেও এক ধরনের উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ
প্রচারিত হতে থাকে, যেগুলি যুদ্ধের আবহাওয়া তৈরি করে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি তা হলো যে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছিল, এই সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা থেকে কিভাবে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রাধান্য স্থাপনের জন্য তীব্র প্রতিযোগিতা শুরু হয় এবং পৃথিবীতে জায়গা তো অনেকটা সীমিত, সুতরাং পরে যারা উপনিবেশ বিস্তারে অগ্রসর হয়েছিল তাদের সঙ্গে প্রথমে সাম্রাজ্য বিস্তারকারী দেশগুলির মধ্যে একটি লড়াই অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। এটা আমি একদম প্রথমেই আলোচনা করেছি, অতএব এই বিষয়টা আর আমি বিস্তারিত আলোচনা করব না। আমি পরবর্তী পয়েন্ট কী হতে পারে সেটা আলোচনা করছি, এবং যার থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটি বৈরিতার সৃষ্টি হয়, যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় এবং জোটবদ্ধতার ইতিহাস শুরু হয় এবং ইউরোপের বিভিন্ন দেশে সামরিক প্রতিযোগিতা শুরু হয়। আমরা শুরু করতে পারি সেই বিষয়টা। পরস্পর বিরোধী শক্তিজোট গঠন, উগ্র জাতীয়তাবাদী মনোভাব, উপনিবেশ বিস্তার নিয়ে পারস্পরিক বিবাদ এবং 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পর বিরোধী নানা শক্তিজোট গঠন ইউরোপে এক পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ এবং যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। ইউরোপ মোটামুটি দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যায়। তাই ডেভিড টমসন এই সময়কালকে বলেছেন সশস্ত্র শান্তির যুগ। কী দুটি শিবিরের সৃষ্টি হয়? একদিকে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স, অপরদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স। নিজ নিজ সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে দুপক্ষই ইউরোপে যুদ্ধের পরিবেশ গড়ে তোলে, অর্থাৎ দুই জোটের মধ্যেই পারস্পরিক সন্দেহ, ভীতি, ক্ষমতা বৃদ্ধির প্রয়াস বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করে। এই ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স এবং ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, এটা পরীক্ষায় থাকে। আমি এই জায়গাটা আবার রিপিট করছি। জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স, অপরদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত। জানি না তুমি কে, পুরো নাম লেখনি, আমি তবুও তোমার প্রশ্নটার আরেকটু বলছি, শোনো। বলকান জাতীয়তাবাদ গোষ্ঠীর মধ্যে রাশিয়া স্লাভ জাতি গোষ্ঠীকে সমর্থন করেছিল। রুশরা স্লাভ গোষ্ঠীভুক্ত হওয়ায় বলকান অঞ্চলে স্লাভদের সঙ্গে তাদের ঐক্যবোধ গড়ে ওঠে। রুশ মদতে স্লাভরা স্বাধীনতার লক্ষ্যে তুরস্কের বিরুদ্ধে প্যান স্লাভ আন্দোলন বা সর্বস্লাভবাদ আন্দোলন গড়ে তোলে। রাশিয়ার এই ভূমিকায় ও তুরস্কের সুলতানের অপদার্থতায় বলকান অঞ্চল জুড়ে বসনিয়া ও হার্জেগোভিনা এবং বুলগেরিয়া বিদ্রোহ শুরু করে। এদের উপর তুর্কি সুলতান অত্যাচার চালালে ব্রিটেন সহ ইউরোপীয় শক্তিবর্গ প্রতিবাদ জানায়। শেষ পর্যন্ত তুরস্কের সুলতান ইউরোপীয় শক্তিবর্গের শান্তি প্রতিষ্ঠার দাবি অমান্য করলে রুশ তুরস্ক যুদ্ধ শুরু হয়। অন্যদিকে গ্রিস তুরস্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও গ্রিক ভাষাভাষী কয়েকটি অঞ্চল তুরস্কের শাসনাধীনে রয়ে গিয়েছিল। এর মধ্যে ভূমধ্য সাগরের ক্রিট দ্বীপের বাসিন্দারা গ্রিসের সঙ্গে নিজেদের যুক্ত করার কথা ঘোষণা করেছিল।
তুর্কি সেনারা বাধা দিলে গ্রিস তুরস্ক যুদ্ধ বাধে। এই যুদ্ধে গ্রিস হেরে যায়, কিন্তু ক্রিট ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইতালির রক্ষণাধীনে একটি স্বশাসিত রাজ্যে পরিণত হয়। অর্থাৎ এর মধ্যে দিয়ে এছাড়া তুর্কি আক্রমণের সূত্র ধরে দুটি বলকান যুদ্ধ ঘটে। এই বলকান যুদ্ধের মধ্যে দিয়ে বলকান অঞ্চলের 4টি রাজ্যে একজোট হয়ে বলকান লীগ গঠন করে। অর্থাৎ এই বলকান সমস্যাই এই স্লাভ জাতিদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ইচ্ছা জাগিয়ে তুলেছিল এবং অস্ট্রিয়া এখানকার দুটি প্রদেশ দখল করে নেওয়ায় সমুদ্রাভিমুখে সার্বিয়ার সাম্রাজ্য সম্প্রসারণের পথ অবরুদ্ধ হয়। ফলে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি হয়। এই যুদ্ধ পরিস্থিতি পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ ঘটায়। সুতরাং এক্ষেত্রে সার্বিয়াকে দায়ী করা অযৌক্তিক নয়, এই অর্থে যে যেহেতু স্লাভ জাতি গোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন শুরু করেছিল, সেই অর্থে অস্ট্রিয়া মনে করেছিল এর জন্য সার্বিয়া দায়ী ছিল, তাই সার্বিয়াকে অস্ট্রিয়া চরমপত্র দিয়েছিল। আমার পরবর্তী আলোচনার বিষয় সামরিক প্রতিযোগিতা। পারস্পরিক সন্দেহ অবিশ্বাসের পরিবেশ থেকেই বিভিন্ন ইউরোপীয় শক্তিবর্গ আত্মরক্ষার জন্য সমরসজ্জা ও সামরিক প্রতিযোগিতা শুরু করে এবং এই সামরিক প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বজয়ের জন্য বিশাল সৈন্যবাহিনী গঠন করলে ফ্রান্স আতঙ্কিত হয় এবং মনে করে যে জার্মানির শক্তিবৃদ্ধি পেলে আলসাস লোরেন পুনরুদ্ধার হবে না। এর ফলে ফ্রান্স সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে জার্মানিও পুনরায় সেনাদল বৃদ্ধির দিকে নজর দেয়। এর ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে এক অন্তহীন সামরিক প্রতিযোগিতা চলতে থাকে। জার্মানি তার নৌশক্তি বৃদ্ধি করলে ইংল্যান্ড আতঙ্কিত হয় এবং নিজের সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে থাকে। অস্ট্রিয়া তার পুরনো জায়গাগুলি পুনরুদ্ধার করতে পারে। এই আশঙ্কায় ইতালিও সামরিক দিক থেকে তৈরি হয়। বলকান অঞ্চলের অস্ট্রো রুশ প্রতিদ্বন্দ্বিতার জন্য উভয় রাষ্ট্রের সামরিক প্রস্তুতি বৃদ্ধি পায় এবং এইভাবে সমগ্র ইউরোপে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন রাজ্য তাদের সামরিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি করে, দেশের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে এবং সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং অধিক মুনাফার আশায় অস্ত্র নির্মাতাগণ রাষ্ট্রনায়কদের যুদ্ধ প্ররোচনা দিতে থাকে। এইভাবে সমগ্র ইউরোপ এক বারুদের স্তূপে চলে যায় এবং এরপর প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় প্রত্যক্ষ কারণের মধ্যে দিয়ে। এই প্রথম বিশ্বযুদ্ধ কারণগুলি সম্পর্কে কারুর কোনো প্রশ্ন থাকলে জানাও, না থাকলেও রেসপন্স করো। আমি পরের বিষয়ে আলোচনা করব বা কিছু বিষয় প্রশ্ন করব। মূলত 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়। ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে সেডানের যুদ্ধ হয়। এর আগে আমি বললাম, যুদ্ধে হেরে যাওয়া ফ্রান্স অপমানজনক ফ্রাঙ্কফুর্ট সন্ধি করতে বাধ্য হয়েছিল। এর ফলে ভিয়েনা ব্যবস্থার সমাধি ঘটে। ফ্রান্স ও জার্মানির সাম্রাজ্য সীমানা সংশোধন, ইউরোপীয় রাজনীতির ভরকেন্দ্র এইভাবে প্যারিস থেকে বার্লিনে চলে যায়। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সময়কালে ইউরোপে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে বলকান সংকট এবং পূর্বাঞ্চল সংকট, যাকে এক কথায় প্রাচ্য সমস্যা বলা হয়। বিভিন্ন জাতিগুলির মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, এই সংকট তাকে জটিল করে তোলে। এইভাবেই হয় প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সারা পৃথিবী এক কূটনৈতিক জালে জড়িয়ে পড়ে, যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কারুর ছিল না। এইভাবে নিজেদের কূটনৈতিক জালের মধ্যে দিয়ে বিভিন্ন দেশগুলি জড়িয়ে পড়ে
যার থেকে ইচ্ছা থাকলেও আর বেরিয়ে আসা সম্ভব ছিল না। এর মীমাংসার জন্য কোনো এক আন্তর্জাতিক বৈঠক আহ্বানের প্রয়োজন ছিল এবং আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন ছিল, যা সম্ভব হয়নি বলে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। আমি মাঝে দু একটি বিষয় বাদ দিয়ে আমি প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিলাম। আমি আবার একটু পিছনে ফিরে যাচ্ছি একটি বিষয় আলোচনার জন্য। এরপর তোমরা ওই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুয়েজ খাল, টেলিগ্রাফের প্রচলন বই দেখে পড়ে নিও, বইয়ে উত্তর ভালোই আছে। এখান থেকে ছোট প্রশ্ন হয় এবং 4 নম্বরের প্রশ্ন হতে পারে। আমি যে বিষয়টা আলোচনা করব সেটি একটি 4ও হতে পারে। তা হলো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে ভারতের রপ্তানিকারী দেশ হিসেবে আমদানিকারী দেশের ভূমিকা। অর্থাৎ প্রশ্নটি কি এইরকম হয়, ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের রত্ন বলা হয়? এটি একটি 4 নম্বরের প্রশ্ন। আমি এই বিষয়টি এখন আলোচনা করছি। ব্রিটেনের সুবৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ভারত, এবং এই ভারত ছিল প্রাচীনকাল থেকে একটি সম্পদশালী প্রাচুর্যশালী দেশ। ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতীয় অর্থনীতিকে নিজেদের স্বার্থে পরিচালনা করতে শুরু করে। এটাই সাম্রাজ্যবাদের প্রক্রিয়া। কারণ সাম্রাজ্যবাদ বা কোনো দেশ উপনিবেশ বিস্তার করলে এই প্রক্রিয়া সেখানে ঘটে থাকে। একটি কথা আমি প্রথমে না বলে এখনই বলছি, যে কথাটি শেষে বলার প্রয়োজন ছিল। কোনো একজন ব্রিটিশ ঐতিহাসিক এবং রাজনীতিবিদ বলেছিলেন যে যেভাবেই হোক ভারতকে আমাদের দখলে রাখতেই হবে, তার কারণ ভারতে প্রচুর পরিমাণে পুঁজি বিনিয়োগ করা হয়েছে। এর থেকেই বোঝা যায় যে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটি রত্ন। একসময় ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হতো, এবং এটাও ঠিক বলা হতো যে ব্রিটিশ রাজত্বে কখনো সূর্য অস্ত যায় না। তার মানে হলো যে সারা পৃথিবীব্যাপী ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল, এবং সুদূর আফ্রিকায় যেমন ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল, তেমনি ভারতেও ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল। সুতরাং ভারতে যখন বা এশিয়ায় যখন দিন, অন্য জায়গায় তখন রাত, তাই বলা হয় যে ব্রিটিশ রাজত্বে কখনো সূর্য অস্ত যায় না। ঠিক যতগুলি ব্রিটিশ ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল, তার মধ্যে ভারতীয় সাম্রাজ্য ছিল সবথেকে বেশি সম্পদশালী, কারণ এখানে থেকে প্রচুর পরিমাণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জন্য কাঁচামালের প্রয়োজন ছিল, এবং তা ভারত থেকে সংগৃহীত হতো। এবং ভারত ছিল ইংল্যান্ডের শিল্পে তৈরি পণ্যের বড় বাজার ছিল। তাই ভারতকে ইংল্যান্ডের রত্ন বলা হয়। আমি আস্তে আস্তে আলোচনা করছি। প্রথম মহাবিদ্রোহের পর সিদ্ধান্ত হয় ব্রিটিশ শাসন পরিচালনার ভারতে ব্রিটিশ শাসন পরিচালনার যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা হবে। ব্রিটিশ সাম্রাজ্যের সিদ্ধান্ত হয়, এই যে সিদ্ধান্ত, যে ভারতের সম্পদকেই কাজে লাগাতে হবে, অর্থাৎ ভারত থেকেই সংগৃহীত অর্থ ভারতের ক্ষেত্রে নয়, ইংল্যান্ডের স্বার্থে ব্যবহৃত হবে। এছাড়াও ঠিক হয় ভারতকে ব্রিটিশ শিল্পপণ্যের বাজার হিসাবে গড়ে তোলা হবে। তাই উপনিবেশ হিসাবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ ব্রিটেনের স্বার্থে পরিচালনা করা শুরু হয়। ব্রিটিশের এই প্রচেষ্টার দরুন ভারত হয়ে ওঠে বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে সবচেয়ে লাভবান ক্ষেত্র। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারত হয়ে ওঠে সবথেকে দামি ও উজ্জ্বলতম রত্ন। এটি আমি আরেকটু বিস্তারিত বলছি, শোনো। শিল্প বিপ্লব ইংল্যান্ডকে বিশ্বের শ্রেষ্ঠ বাণিজ্যিক ও সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত করেছিল, এটা আমরা জানি। উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কারকে কাজে লাগিয়ে ইংল্যান্ড তার শিল্প বিপ্লবকে অনেক বেশি সংগঠিত করতে পেরেছিল এবং তার উৎপাদনকে অনেক গুণ বাড়িয়ে নিতে পেরেছিল।
প্রয়োজনের অতিরিক্ত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বহির্বিশ্বে তার বাজার দখলের প্রয়োজন হয়েছিল। এই কারণেই বিশ্বের বিভিন্ন ব্রিটিশ উপনিবেশগুলিতে ইংল্যান্ডজাত পণ্য বিক্রয় শুরু হয় এবং ইংল্যান্ড নিজে পরিণত হয় একটি বিশ্বের কারখানায়। শিল্প বিপ্লব ইংল্যান্ডকে বিপুল আর্থিক অধিকারী করে তুলেছিল। তার জন্য প্রয়োজন ছিল অবাধ বাণিজ্য নীতি ও উন্মুক্ত পরিবেশে এক বিপুল আর্থিক শক্তির দরজা খুলে দিয়েছিল। ইংল্যান্ড সবার আগে শিল্প বিপ্লব ঘটেছিল আমরা জানি, তাই উৎপাদিত শিল্পপণ্যের বাজার দখলের প্রতিযোগিতায় ইংল্যান্ড সবার থেকে এগিয়ে ছিল। ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লব শুরু হয় যখন তার অনেক আগেই ইংল্যান্ড বিশ্বের বেশিরভাগ জায়গায় উপনিবেশ বিস্তার করেছিল। ভারতেও ইংল্যান্ড বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল, কিন্তু ধীরে ধীরে এদেশে তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের বাণিজ্য আরও বেড়েছিল। ঔপনিবেশিক ব্রিটিশ শক্তি ভারতকে নিজেদের পণ্য বিক্রয়ের সবচেয়ে বড় বাজারে হিসাবে তারা গড়ে তুলেছিল। আমরা জানি যে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়েছিল। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাই ভারতকে শোষণ করত এবং ভারতের সম্পদকে ব্যবহার করত, কিন্তু এখন ইংল্যান্ডের অন্যান্য কোম্পানিও ভারতে এসে বাণিজ্য শুরু করে, ফলে শোষণের মাত্রা আরও বাড়ে এবং এই সময় ভারতে ব্রিটিশ শিল্পজাত বস্ত্র রপ্তানির পরিমাণ বাড়তে থাকে। একদিকে যেমন ইংল্যান্ডে ভারত থেকে কাঁচামাল বিক্রি অনেক বাড়তে থাকে, তেমনি ইংল্যান্ডে শিল্পে তৈরি পণ্য ভারতের বাজারে ছেয়ে যায়। এইভাবে দেখা যায় যে 1849 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে কাপড় সুতোর ক্ষেত্রে ব্রিটিশদের রপ্তানির পরিমাণ ছিল মোট কাপড় সুতো শতকরা 11.7 ভাগ। সেখানে 1846 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটেন তার অন্যান্য উপনিবেশগুলিতে যে পরিমাণ পণ্য রপ্তানি করত তার মধ্যে শতকরা 9.15 ভাগ ছিল ভারতে রপ্তানি করা পণ্য সামগ্রী। অর্থাৎ ভারত ইংল্যান্ডের পণ্যের একটি খোলা বাজারে পরিণত হয়। এর পাশাপাশি ভারত রপ্তানির পরিবর্তে একটি আমদানিকারক দেশে পরিণত হয় এবং ভারতের কাঁচামাল ইংল্যান্ডের শিল্পের জন্য ইংল্যান্ডে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ একদিকে ভারত যেমন সম্পদহীন হয়ে পড়ে, অন্যদিকে ইংল্যান্ড ভারতের সম্পদে বলীয়ান হয়ে ওঠে। এই প্রসঙ্গে সম্পদের নির্গমন বা সম্পদের বহিষ্ক্রমণ আমি আলোচনায় বলি যে পলাশী যুদ্ধের পর থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে ভারত থেকে যে অপরিমিত ধন সম্পদ ইংল্যান্ডে চলে গিয়েছে, যার কোনো সঠিক হিসাব আমাদের জানা নেই, তাকেই আমরা সম্পদের নির্গমন বা সম্পদের বহিষ্ক্রমণ বলতে পারি। কী পরিমাণ সম্পদ এদেশ থেকে ইংল্যান্ডে চলে গিয়েছে তার সঠিক পরিমাণ কোনো ঐতিহাসিকের কাছেই নেই, আমরা জানি না। তবে একজন জনৈক ঐতিহাসিকের একটি মন্তব্য করছি, যা দিয়ে তুমি বুঝতে পারবে যে কী পরিমাণ সম্পদ এদেশ থেকে ইংল্যান্ডে চলে গিয়েছে। ভারত থেকে তার উক্তিটি এইরকম: ভারত থেকে যে পরিমাণ সম্পদ ইংল্যান্ডে পাচার হয়েছে, ঠিক সেই পরিমাণ সম্পদ যদি ইংল্যান্ড থেকে পৃথিবীর অন্য কোনো দেশে চলে যেত, তাহলে ইংল্যান্ড পৃথিবীর মধ্যে একটি গরিব দেশে পরিণত হতো। এ থেকেই তুমি বুঝতে পারবে যে কী পরিমাণ সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে চলে গিয়েছে। সুতরাং এই অর্থে যে আলোচনা প্রসঙ্গে আমি যা বললাম তা থেকে আমরা বলতে পারি যে ভারত ছিল ইংল্যান্ডের সাম্রাজ্যবাদের একটি রত্ন। যে পর্যন্ত পড়ানো হলো প্রায় এই অধ্যায় শেষ। এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে জানাও, আমি
তার উত্তর দেব? আমাদের সময় অনেকটা শেষ হয়ে আসছে। প্রশ্ন না করলে আমি অফলাইনে চলে যাব।